শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। দিবাগত রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে ধরে। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যায় অভিযুক্তদের অন্যতম শাহরিয়ার কবির। এছাড়া ছাত্র গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ির শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি। আদালতে তোলা হচ্ছে ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা হয়তো তখন পুরো বিষয়টি বলতে পারবো, তবে এই মুহূর্তে আমাদের যেটি দেখতে পাচ্ছি যে সেখানে আদালত চত্বরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। বাড়তি লোক আসলে আদালতের চত্বরে কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না এবং সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকালকে যেটি দেখেছি যে মোজাম্মেল বাবু, যিনি ৭১ টেলিভিশনের সিইও এবং আরেকজন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ভোরের কাগজের সম্পাদক, তাকে কিন্তু ময়মনসিংহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালকে রাতে আমরা দেখেছি যে ঘাতক দালাল নির্মূল কমিটির যে আহ্বায়ক তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে আদালত চত্বরে গত ৫ আগস্টের পরে আসলে যেসব আওয়ামী লীগ সরকারের যেসব কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং নুরুল, আজকে যেটি দেখা যাচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটি এই মুহূর্তে কিন্তু আদালত প্রাঙ্গণে আসলে ডিবি কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু আদালতের পাশে যে এজলাস রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হবে এবং পাশের যে একটি কক্ষ থাকে শুরু থেকে যেখানে আসামি নিয়ে এসে রাখা হয় সেখানে কিন্তু প্রথমে নিয়ে এসে রাখা হয়েছে। সেখান থেকেই আদালতের দিকে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে আসলে কতদিনের রিমান্ড চাওয়া হবে সেটা এই মুহূর্তে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। হয়তো 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে সকাল 6টা-7টার দিকেও আমরা দেখেছি যে আদালত চত্বরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে কোনো সাধারণ মানুষকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার নিয়ন্ত্রণের জন্য সেখানে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। মোজাম্মেল বাবুকে আমরা যে দুইজন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাকে কিন্তু গত পরশু রাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং শাহরিয়ার কবিরকেও কিন্তু রাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নুরুল কবির সুজন, যিনি সাবেক রেল মন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেসব আসামিকে আসলে আদালতে তোলা হবে এবং আমরা যেটি জানি যে একাধিক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে, যেগুলো সারা দেশে আসলে বিভিন্ন মামলা হয়েছে। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের উপর যেসব হামলা এবং নিহতের ঘটনা ঘটেছে সেগুলোতে কিন্তু মামলা হয়েছে। এর বাইরে আসলে বিভিন্ন সময় সেসব আসামিদের নামে আসলে একাধিক মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেসব মামলায় কিন্তু আজকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে আমরা একটু খবর পেয়েছিলাম যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাদের কিন্তু রিমান্ড যে দিয়েছিল আদালত, সেই রিমান্ডের সময় কিন্তু শেষ হয়েছে এবং তাদেরকেও আদালতে তোলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি, যদিও এখন পর্যন্ত সেই বিষয়টি কোনোভাবে নিশ্চিত করা যায়নি। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া যে তাদেরকে যখন
রিমান্ডের যে সময়সীমা সেটি শেষ হয়ে যায় তখন কিন্তু আদালতে তাদেরকে তোলা হয় এবং পুনরায় রিমান্ডের যদি নেয়ার প্রয়োজন তাহলে জিজ্ঞাসাবাদের জন্য তখন কিন্তু নেওয়া হয় অথবা তাদেরকে কারাগারে প্রেরণ করার একটি যে প্রক্রিয়া সেটি কিন্তু থাকে। তবে আজকের যে বিষয়টা আমরা জানতে পারছি সেখানে কিন্তু এখন কোনোভাবেই আদালত চত্বর থেকে তাদেরকে জামিন আবেদন সেটি গ্রহণ করা হবে না বলেই আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে এবং এর আগের যে সব মামলা ছিল সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে কোনোভাবেই কিন্তু আদালত তাদেরকে জামিন দেয়নি এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া যে তাদেরকে কোনো না কোনোভাবে রিমান্ডের আবেদন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেটি কিন্তু করা হয়ে থাকে এবং আমরা আজকেও কিন্তু হয়তো সেটি দেখতে পাবো। যদিও এখন পর্যন্ত দুপক্ষের কোনো আইনজীবী এই বিষয়ে কথা বলেননি কতদিনের রিমান্ড আবেদন করবেন অথবা ঠিক তাদের জামিন আবেদন করবেন কিনা সেটিও কিন্তু এখন কোনোভাবে নিশ্চিত না। আমরা মোজাম্মেল বাবু যিনি ৭১ টেলিভিশন একটি বেসরকারি টেলিভিশনের সাবেক সিইও এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তাদের ব্যাপারে যে মামলাগুলো হয়েছিল সেগুলো কিন্তু অনেকটা উস্কানিমূলক তাদের কার্যক্রমের কারণে সেগুলো মামলা হয়েছিল এবং তাদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের উস্কানিতেই আসলে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নৃশংসভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এমন কিছু অভিযোগে কিন্তু তাদের নামে মামলা হয়েছিল যেগুলো সুনির্দিষ্ট কোনো কাউকে হত্যার সেভাবে মামলা হয়নি। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু তাদের নাম উল্লেখ করে কয়েকজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তাদের নাম উল্লেখ করে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল সেগুলো কিন্তু শুনানি হতে পারে আমরা আজকে যতটুকু জানতে পেরেছি। তবে ঠিক কতটি মামলা হয়েছিল এবং কতজন আসামি করা হয়েছিল সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা এর আগে দেখেছি একাধিক থানায় আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ফলে এক একজন আসামির বিরুদ্ধে আসলে কতটি মামলা দায়ের হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা হয়তো কিছুক্ষণ পরে সেটি জানতে পারবো যখন আদালতে তোলা হবে। সেখান থেকে আদালতের বিচারিক কার্যক্রমের পরে কিন্তু মূল আসামিদের যে আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী তারা বাহিরে এসে যখন ব্রিফ করবে সে বিষয়টি আমরা হয়তো তখন নিশ্চিত করতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে এর আগে যে কয়েকজন আসামিকে আদালতে তোলার সময় কিন্তু কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল, ফলে সেখানে এক ধরনের নির্যাতন এবং সাধারণ মানুষ উত্তেজিত জনতা কিন্তু এক ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ফলে আজকে যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক থেকেই কিন্তু আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যের সাথে সাথে কিন্তু সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে আসলে চাইলেই আদালত চত্বরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আমরা সকাল থেকে যেটি দেখছিলাম। তবে আসামিদেরকে আসলে আদালতের ভিতরে নিয়ে আসার পরে কিন্তু পরিস্থিতি কিছুটা শিথিল করেছে এবং সাধারণ মানুষকে যাদের প্রয়োজন আদালতে বিশেষ প্রয়োজন আছে তাদেরকেই কিন্তু শুধু আদালত চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ কিছুটা চলাচল করছে। তবে বিনা প্রয়োজনে কেউ উৎসুক জনতা এখানে যাতে ভিড় করতে না পারে সে কারণে সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট তৎপর রয়েছে বলে আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। গতকালকে রাতেও কিন্তু নুরুল কবির সুজন যিনি সাবেক রেল মন্ত্রী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও হয়তো আজকে আদালতে তোলা হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি যে ৭১ টেলিভিশনের সাবেক সিইও মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আসলে আদালতে তোলা হবে, এটা অনেকটাই নিশ্চিত। আমরা ঠিক ৮টার পরে আসলে তারা ডিবি কার্যালয় যেটি মিন্টো রোডে সেখান থেকে আসামিদেরকে নিয়ে ডিবি পুলিশের বিশেষ গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে তারা কিন্তু আদালত চত্বরে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা
তাদেরকে হয়তো কিছুক্ষণের মধ্যেই তোলা হবে। আমরা অন্য আরো একজন আসামিকে আসলে নিয়ে আসা হচ্ছে ডিবির বিশেষ গাড়িতে করে, হয়তো কিছুক্ষণ পরে তাকে তোলা হতে পারে আদালতে। তো আমরা আদালতে দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা এবং সাধারণ মানুষকে আসলে সেভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না, এবং আসামিদের উপর কোনো ধরনের যাতে হামলার ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক থেকে আসলে তারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নিরাপত্তা জোরদার করেছে। তো এই ছিল আমাদের কাছে আদালত চত্বর থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আদালতে তোলা হচ্ছে ৭১ টিভির সিও মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক এই মন্ত্রীকে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় ওই হাসপাতালে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে তোলা হতে পারে আদালতে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো এমপি হওয়ার পর দায়িত্বে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের। বন্ধু রাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা, জয় হিন্দ কেন বলা যাবে না, এমন প্রশ্ন করা সাংবাদিক ৭১ টিভির সিও মোজাম্মেল বাবু। বিভিন্ন সময়ে দিতেন চাটুকারি বক্তব্য। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সও তেলবাজির শীর্ষে ছিলেন। উস্কানিমূলক বক্তব্যও দিতেন তিনি। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা সহ নিজেও মেতে উঠতেন হাসি ঠাট্টায়। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারি বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে। দিতেন উস্কানিমূলক বক্তব্য। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিল্ডসের সভাপতি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক। মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। এতেও চুপ থাকেননি তিনি। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর ২ মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে ১০ কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় ৬০ কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে। এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা, ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে। উনি যে জাতিকে লিখেছিলেন, আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেল এর মাঝে আসতে হয়। উনি ৩টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ জি, সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি জানতাম না। একই সংবাদ সম্মেলনে পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবিধানে মৌলিক কি কি পরিবর্তন দরকার তা জনগণের নির্বাচিত সংসদই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি।
সোমবার ডিআরইউতে আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া। কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও। যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, সেখানে প্রায় 200 জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। এ বিষয়ে সোমবার সকালে ডিআরইউয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা। মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার জন্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে বলে জানান তিনি। বলেন, কি কি মৌলিক পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে। মৌলিক যে পরিবর্তন যেটাই করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব না। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটা। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি। যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে। যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু, এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য। প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে, এমনটি আশা রাজনীতিবিদদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা জাতির কপালে কালিমা দিতে চেয়েছিল, কিন্তু সেই কালিমা নিজের কপালেই লেগেছে। তাই বাধ্য হয়ে নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন। এমন মন্তব্য করেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সভায় জেলা আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। ধর্মপ্রাণ লাখো মুসলমানের অংশগ্রহণে চট্টগ্রামে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঐতিহ্যবাহী যশনের জুলুসের শোভাযাত্রায় সঙ্গী হন লাখো মুসল্লি। আয়োজকরা জানান, বিশ্বনবীর আদর্শ ছড়িয়ে দিতেই এত বড় আয়োজন। সহকর্মী একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন, তাই আনন্দ উদযাপনে চট্টগ্রাম নগর জুড়ে লাখো মানুষের এই ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে বড় আয়োজন এই যশনে জুলুস। এতে নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। নানা প্রান্ত থেকে ছুটে আসা ছোট বড় সবাই অংশ নেয় শোভাযাত্রায়। রসুলকে চিনার একটা সৌভাগ্য হয়েছে যে রসুল এই দিনে এসেছেন, রসুলের জন্মদিন পালন করতে হয়। এই দিনটিকে উপলক্ষ করে চট্টগ্রামের মধ্যে আজকে প্রত্যেকটা অলিতে গলিতে একটি শ্বাস রব বয়ে যাচ্ছে। প্রবাস থেকে অনেক আশিকে রসুল এসেছেন, গোসিয়া কমিটির ভাইরা এসেছেন,
সবাই এসে অংশগ্রহণ করতেছে। আর শোভাযাত্রা উপভোগ করতে রাস্তার পাশে বাড়ির ছাদে ভিড় জমায় মানুষ। হাত নেড়ে জানান শুভেচ্ছা। প্রিয় নবীর প্রতি ভালোবাসা জানাতে প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন তারা। এই জুলুস থেকে আমরা জানাতে চাই এই বাংলাদেশের মধ্যে যেন সাম্প্রদায়িক কোনো কিছুই না থাকে, অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ একটি গঠন করতে চাই। খুশির দিন, আনন্দের দিন, সেটা দুই ঈদের থেকেও অনেক বড়, যাকে ঈদে আজম বলে। শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আসেন বিশ্বনবী। আয়োজকরা জানান ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের প্রতি মহানুভবতার অনন্য উদাহরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজ কা जो अजीम दिन है ये यौम विलादत पाक हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगांव के अंदर इसका एहतमाम हुआ है। নগরীর মুরাদপুর ১৬ শহর জিসি ঘুরে জামিয়া আহমদিয়া মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয় চট্টগ্রামের ৫০ বছরের ঐতিহ্য যশোরের জুলুস। দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমরা বক্তব্য শেষে জোহরের নামাজ আদায়ের পর শেষ হয় জুলুসের আনুষ্ঠানিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে চরম বিপাকে লাখো মানুষ। এদিকে পরিস্থিতি উন্নতির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানান মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণে যশোরের অভয়নগর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী অন্তত ২৮ গ্রামের মানুষ। মানবেতর জীবন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তলিয়ে গেছে ৫৯০ হেক্টর রোপা আমনের ফসলি জমি ও ৩৫ হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে ৩২০টি মাছের ঘের। ১৮০ না ২০০ বিঘের ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাছ শাক বেশি 200 বিঘে ঘের প্লাবিত হয়ে গেছে, কোনো নেট পাটা খুঁটো ঠেক হয়নি। বর্ষণে স্থবির খুলনার জনজীবন। তলিয়েছে শহরের রাস্তাঘাট সহ অধিকাংশ বাড়ির নিচতলা। চরম দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ। এই গাড়ি নিয়ে বাইরে এলাম কিছুক্ষণ আগে, রোডে কোনো ভাড়া তো কিছু নাই, যে খালি গাড়ি নিয়ে দৌড়চ্ছি, কোনো ভাড়া নাই। কদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাগেরহাট শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগেরবাজার ও আলিয়া মাদ্রাসা সড়ক। বিপাকে নগরবাসী। বন্যার পানিতে মানে টোটালি কোনো লোকজন কাস্টমারই আসতেছে না, যে পরিস্থিতি পুরো পানি মার্কেট ভরে গেছে। এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফকিরহাট, মোল্লাহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, মোংলা ও রামপালের ঘেরের মাছ ভেসে গেছে। এই ৩-৪ দিনের বৃষ্টিতে আমরা খুব সমস্যা আছি, সব জায়গায় ভেসে গেছে। ঠিক আছে, মাছ পোনা সবকিছু তো তলিয়ে গেছে, এখন আমাদের খুব সমস্যা। গবাদি পশু নিয়ে বিবাদে আছি। এই আর ঘেরের কথা আর কি বলবো, ঘেরের উপরে হাঁটু পানির উপরে। গেল শুক্রবার থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বইছে দমকা হাওয়া। ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না, কোনো কাজ কাম করতে পারছিনি। পানিতে নিমজ্জিত নোয়াখালী জেলা। সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি। দ্রুত পানি কমে আসবে বলে প্রত্যাশা শহরবাসীর। ইনশাল্লাহ আজকে রোদ উঠছে, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি পানি কমে কিছুটা স্বস্তি ফিরে আসে আর কি। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারছড়, বরকল, জুরাছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত ১৫,০০০ মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃষ্টির কারণে ভোলাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, পানি কি কমতে শুরু করেছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ইশরাত, যে বৃষ্টিতে গত ৪-৫ দিনে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি বলা যায় যে পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনো কিন্তু
অনেক এলাকায় এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে, রাস্তাঘাট ডুবে গেছে, বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে, ফসলের ক্ষেত ডুবে গেছে এবং মানুষের কিন্তু আসলে যে দুর্ভোগ, এখানে ঘুরে আমি রয়েছি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগি গ্রামে। শুধু এই গ্রামটি নয়, এই গ্রামের মতো চারপাশের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে নিচু যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে পানি প্রবেশ করেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষজন কিন্তু দুর্ভোগে পোহাচ্ছেন, অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমরা একটু ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো এই বৃষ্টিতে আপনাদের কি অসুবিধা হচ্ছে। বৃষ্টিতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আমাদের কি জানি করছে, পুকুর পুষ্কুনি আমাদের বাড়ির আশপাশ সব ভরে গেছে, আমরা করছি ঘর থেকে বেরোতে পারি না। অনেক কি জানি প্রচুর পরিমাণ পানি হয়েছে আমাদের এখানে। আর আমরা মনে করেন এখন কোনো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? আমাদের এক সপ্তাহ পর্যন্ত আপনার বৃষ্টি ঝড় তুফান ঘর থেকে বৃষ্টির লেগে বেরোতে পারি না, ঘর দুয়ার ব্যাগ ডুবে ডেবেছে, রান্না বাড়ি করতে পারি না, সরফে উঠতে বসে রয়েছি। যেমনটি শুনছিলেন ইশরাত, আসলে যারা দুর্ভোগে পড়েছেন এই জলাবদ্ধতার কারণে, তাদের এই দুর্ভোগের কিন্তু শেষ নেই এবং 4-5 দিন ধরেই কিন্তু তাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, এলাকাবাসী বলছিল যে হয়তো আরো 2-1 দিনের মধ্যে পুরোপুরি পানি কমে যাবে, তখন যে মানুষের অবস্থা সেটি জীবনযাপন অনেকটা স্বাভাবিক হবে। তো এ ছিল আমার কাছে জলাবদ্ধতার কারণে মানুষের যে দুর্ভোগে পড়েছেন তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং এর ভোগান্তি নিয়ে বলছিলেন সহকর্মী ছোটন সাহা। ভারী বৃষ্টিতে রাজবাড়ীর আগাম ফসল নষ্ট হয়ে গেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ ইরশাদ। আপনি যেমনটি বলছেন যে রাজবাড়ী জেলায় সারা বাংলাদেশের মতো টানা 4 দিনের বৃষ্টির কারণে অনেক ফসল, আগাম যে ফসলগুলি রয়েছে সেই ফসলগুলি কিন্তু পানির নিচে চলে গেছে, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমি একটু এই রাজবাড়ী জেলার একটা বেগুন ক্ষেতে যে দেখাতে চাচ্ছি, সেই বেগুন ক্ষেতটি কিন্তু এখানে শত শত বিঘা জমিতে কিন্তু বেগুন চাষ হচ্ছে। সেই বেগুন চাষটা কিন্তু বেগুনটা কিন্তু পানির নিচে হয়ে গেছে। সে পানির নিচে চলে যাওয়ার কারণে সেই বেগুনের চারাটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে বলে কৃষক জানিয়েছেন। আর এই যে একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক বেগুন চারা কিন্তু একেবারেই পানির নিচে থাকার কারণে এটা আর ফলন হবে না বলে এই সাধারণ কৃষকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমি বলি যে রাজবাড়ী জেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটি যদি আমি স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখনো পর্যন্ত সঠিক নির্ধারণ করতে পারছেন না কি পরিমাণ কৃষকের ক্ষতি হয়েছে। তবে কৃষকরা যেটা বলছেন যে কৃষকের যে বেগুন, কপি, পাতাকপি, লাউ, উস্তা, পটল, এটা কিন্তু অনেক রকম যে আগাম যে ফসলটা রয়েছে, সবজি রয়েছে, সেই সবজিটা কিন্তু তাদের ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে কিন্তু তারা স্থানীয় যে কৃষি কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষতি যে কি পরিমাণ হয়েছে সেই পরিমাণ নির্ধারণ করতে পারেনি বলে তারা জানিয়েছেন। আর কৃষক যে জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আর অনেক জায়গাতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে সেই ফসলগুলি নষ্ট হয়ে গেছে। তারা এই যে ফসলগুলি নষ্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু লাখ লাখ টাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা কৃষক কিন্তু এই ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হতে, এই ক্ষতি তারা কাটিয়ে উঠার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন, বা তারা একটা কথা বলছেন যে সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় টানা বৃষ্টির কারণে এই ফলন কাটিয়ে ওঠার জন্য সরকারি সহযোগিতা ছাড়া কোনো সম্ভব না। সুতরাং সরকারি সহযোগিতা যদি তারা পায় তাহলে এই ফসলের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠিয়ে তারা পুনরায় ফসল উৎপাদন করতে পারবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলায় জলাবদ্ধতার কারণে বা ভারী বৃষ্টির কারণে ক্ষতির সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই ব্যাপারে বলছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। দেখছেন সংবাদ সকাল। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র হয়ে উঠেছে ধরলা নদীর ভাঙন। এতে 2 সপ্তাহে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবার। এই অবস্থা চলতে থাকলেও শুধু ব্যবস্থা নেয়ার কথা বলে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু।
নদী ভাঙনের কবলে পড়ে কেউ সরাচ্ছেন ঘরবাড়ি, আবার কেউ বা গাছপালা। নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি। এমন অবস্থায় নিদারুণ কষ্টে ভুক্তভোগীরা। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকার। ধরলার বাম তীরে গেল 1 মাস ধরে ভাঙন অব্যাহত থাকায় বসতভিটা, গাছপালা ও ফসলি জমি হারিয়েছে অসংখ্য পরিবার। আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটা আমার বসত বাড়ি। আমার চোখের সামনে আমার বাড়িটি ভেঙে গেল এবং আমার আত্মীয় স্বজনের অনেক কবর রয়েছে এখানে, সবকিছু ভেঙে গেল। এমন ভাঙন ভাঙছে, আমার পাশে একটা পাকা করা মসজিদ ছিল, আমরা খুব কষ্ট করি মসজিদটা তুলছি এবং আমার বাপ চাচারা অনেক দুঃখ কষ্ট করে মসজিদটা তুলছে। আমরা এই মসজিদটা রক্ষা করতে পারি নাই। আমাদের বাড়ি ঘর মসজিদ সামনে ছিল, সব ভাঙি গেছে। আমরা নদী এলাকার লোক, আমরা খুব দুঃখে কষ্টে আমরা বসবাস করতেছি। ভাঙন রোধে কোনো প্রতিকার না দেখে দুশ্চিন্তায় দিন কাটছে হুমকিতে থাকা পরিবারগুলোর। এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। বাড়ি ঘর ভাঙি চুরি যাবা নাকি যে আগের বাড়ি গেলে পাশের বাড়িতে ধরে মানে অবস্থা আছে দিয়ে ভেঙেছে তাই যায়, গরিব মানুষ একটা যাওয়ার বুদ্ধি নাই। নদী খননের জন্য যে ব্যবস্থা নিয়েছিল, এই ব্যবস্থায় কোনো কাজ হয়নি। এখন আমাদের পাশে যে নিরীহ মানুষগুলো, এদেরও বাড়ি ঘর ভাঙতেছে, কিন্তু সরকার ব্যবস্থা না নিলে এর আমাদের কোনো প্রতিবাদ করার কোনো উপায় নাই। সরকারি প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা রক্ষায় কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় আমরা এই বর্ষায় প্রচুর ইমার্জেন্সি কাজ আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যে, এখনো আমাদের চলমান আছে। আমরা যেসব এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে, স্কুল, কলেজ বা সরকারি প্রতিষ্ঠান, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের যেখানে ঘনবসতি আছে সেসব এলাকাও আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। এছাড়াও গেল 3 মাসে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে বসতভিটা হারিয়েছে প্রায় 7 শতাধিক পরিবার। সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ভাঙন আতঙ্কে দিন পার করা মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।